দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির অনুষ্ঠান সেলিব্রিটি টক শো মমতাজ মেহেদি পূর্ণিমার আলোয়। আপনাদের সঙ্গে আছে আমি পূর্ণিমা। আজ আমার অতিথি হয়ে এসেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, যিনি একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা থেকে আজ দুই বাংলায় উপহার দিচ্ছেন একের পর এক হিট সিনেমা। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা হিসেবে। চলুন আজ তার সাথে আমরা কথা বলি। কেমন আছো? খুব ভালো আছি আপু, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। খুবই সুন্দর লাগছে, একদম কি বলবো, পাটাকা। যেইটা বলে তোমার ভালো লাগে। আজকে আসলে তোমার সাথে অনুষ্ঠান, তোমার সাথে বসবো, এর জন্য প্রিপারেশনটাও স্পেশাল। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো পরীর সাথে বসে আছি, একদম এঞ্জেলের মতন লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি তো জানোই যেহেতু মমতাজ মেহেদি পূর্ণিমার আলোয় তোমার সাথে আমার অনেক প্রশ্ন থাকে, অনেক আমাদের কথোপকথন হয় যে আসলে টিভির সামনে বলা যায় না কখনোই, একদমই না। কিন্তু যারা দর্শকরা জানতে চায় কিছু কথা তোমার ব্যাপারে জানতে চায়, সেই সব নিয়ে আমরা আজকে আলাপ করব। সো প্রথমেই আমি জানতে চাচ্ছি তোমার বাবা মা, মানে বাবা মা দিয়ে শুরু করছি, বাবা মা আসলে তোমাকে মানে এই নায়িকা হিসেবে কি দেখতে চেয়েছিলেন নাকি অন্য কিছু? কখনোই না। আসলে আমাদের ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ ফ্যামিলি, মানে আমার দাদার সাইড বলো, নানুর সাইড বলো, সবাই, আম্মু আব্বু। তো ছোটোবেলা থেকেই তাদের শখ ছিল যে, যেহেতু আমার বড় বোন অলমোস্ট ডেন্টিস্ট, এখনও হয়নি, ওর একটা পরীক্ষা দেওয়া বাকি, বাট সেও ওরকম অনেক কিছু করে। শি ইজ আ মেকআপ আর্টিস্ট, শি হ্যাভ আ কিড নাও, বিজনেস রান করে। তো সেই সাথে সাথে ও ডাক্তারি পড়াশোনা করছে। সেই সাথে আমার আম্মুর ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ি যখন আমি ছোট ছিলাম। তো সেটা আসলে হয়ে ওঠেনি, কারণ আমি কখনোই আসলে খুব একটা রুলসের মধ্য দিয়ে বড় হতে পছন্দ করিনি। ছোটবেলা থেকে একটু বাঁধন ছেঁড়া ছিলাম, যেই যেটা বলতো তার ঠিক উল্টাটা করতে পছন্দ করতাম। সো হ্যাঁ, ছোটোবেলা থেকে আম্মু আব্বু চেয়েছিল যে ইঞ্জিনিয়ার হোক, পড়াশোনায় মনোনিবেশ করুক, ভালো একটা বড় হয়ে চাকরি করবে, সেটেল ডাউন হবে। মাঝে শখ ছিল একটু আর্মিতেও পাঠাবে, মানে ইট ওয়াজ অ্যাকচুয়ালি টাইম টু টাইম চেঞ্জ হয়েছে। যখন আমি এসএসসি এইচএসসি পাস করেছি তখন আম্মুর মনে হয়েছিল যে ওয়াই ডোন্ট ইউ জয়েন আর্মি, বিকজ আই ওয়াজ অলওয়েজ ভেরি ফিট। ছোটোবেলা থেকে আই ওয়াজ ইনটু স্পোর্টস অ্যান্ড স্টাফ। তো সেই জন্য বলেছিল যে তুমি আর্মি জয়েন করো। তো যখন আর্মিতে মানে একটু গড়িমসি হচ্ছিল পুরো জিনিসটা, তারপর বললো ঠিক আছে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। ইঞ্জিনিয়ারিং হচ্ছিল না, তারপর বললো ঠিক আছে তাহলে বিবিএ করো, অ্যাটলিস্ট কিছু করো। সো দেন আমি আসলে আই অ্যাকচুয়ালি ড্রপড আউট 2013-এ। আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম, কারণ দিস ওয়াজ মাই প্যাশন অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু ফলো ইট। সো আর তখন সত্যি কথা বলতে সরকারি ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ার মতো অত টাকাও ছিল না আমার, কারণ এক একটা সেমিস্টারে 80-90 হাজার টাকার মতন খরচ হয়। সো দ্যাটস আ লট অফ মানি। আর আম্মুর কথা হচ্ছে গিয়ে ভালো পড়াশোনা করে যদি সরকারিতেই চান্স না পাও তাহলে আমি তোমাকে পড়াশোনা করাবো না, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং আম্মু খুবই স্টাবার্ন। আচ্ছা, তো সেই কারণে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো এরকম কাজ করে ইউনিভার্সিটি যেয়ে আমার কোনোটাই হচ্ছে না, আমি ফোকাস করতে পারছি না। সো আই টুক আ ব্রেক ফ্রম 2013 টু 2017। আমি 13 সাল থেকে 17 সাল পর্যন্ত নাকে মুখে চুবিয়ে কাজ করেছি, উপস্থাপনা করেছি, কমার্শিয়ালস করেছি, মুভিজ করেছি, শোস করেছি, টাকা জমিয়েছি। দেন 2017 সালে আমি ল ভর্তি হয়েছি এলএলবি, ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে। আর ইনশাল্লাহ নভেম্বরের 4 তারিখে আমার এলএলবি ইজ ডান, সো আই উইল বি আ ল গ্র্যাজুয়েট। ওয়াও, সো ইয়া, অপেক্ষায় থাকলাম। ছোটবেলার কথা থেকে এখন আমরা আসছি এখন বড় বেলা হয়ে আমাদের সবার প্রিয় জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এই যে যখন শুনো তুমি এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় নায়িকা, কেমন লাগে তোমার কাছে? খুবই ভালো লাগে এটা আসলে। মানে এইটা এক ধরনের ফিলিংস যে তুমি আসলে বহিঃপ্রকাশ করতে পারো না। তুমি যতবার বলছো জনপ্রিয় নায়িকা, এপার বাংলার ওপার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে, আসলে আমি নিজেকে আসলে অতটা উঠতে দিই না। আই অলওয়েজ কিপ মাই সেলফ অন দ্য গ্রাউন্ড। সো ইভেন আমার আশেপাশের মানুষজনও আমাকে খুবই গ্রাউন্ডেড করে রাখে। সো যখনই এই ধরনের কথা শুনে মানে একটু গুজবামের মতন হয়, অ্যান্ড আই রিয়েলি এনজয়। আচ্ছা, এমনকি কখনো কোনো সিদ্ধান্ত নিয়েছিলে সিনেমায় আসার আগে, মানে একেবারে অস্ট্রেলিয়া চলে যাবে, সেটেল ডাউন হবে ওখানে? ওয়েল 2014-এর দিকে আসলে আমার যখন উপস্থাপনা করতে করতে, মানে আমি তো আসলে অনেক শোজ করেছি, মানে এক বছর। শুরুটা কি উপস্থাপনা দিয়ে? বেসিক্যালি আমার শুরুটা হচ্ছে বিতর্ক দিয়ে, বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক। তারপর ওখান থেকে আমি বিতর্কের উপস্থাপনা করতাম।
দেন ওখানে ঘন্টি বাজক ছিলাম। তারপর ওখান থেকে ছোট ছোট টিভি চ্যানেলগুলো আমাকে ডাকা শুরু করে শো হোস্টিং করার জন্য। দেন আমি আরজেও ছিলাম, উপস্থাপনা করতাম। দেন আস্তে আস্তে যখন পিপল স্টার্টেড রিকগনাইজিং মি, তখন আমাকে টেলিভিশনের টিভি সিরিজের জন্য অফার করা শুরু করে। সো ইটস লাইক আ স্মল স্মল বেবি স্টেপস। মানে এমন হয়নি যে ওকে হুট করে আসলাম এন্ড আমাকে সবাই দিয়ে দিল। নো, ইট ডিডন্ট হ্যাপেন। ইভেন ইন মুভিজ কিন্তু আমার কিন্তু ফার্স্ট মুভি হওয়ার আগে আমি 2টা মুভি সাইন করেছি অ্যান্ড দেন ওগুলো হয়নি। অ্যান্ড দেন সামহাও ওগুলো আমার সাথে হয়নি, মনে করেছে প্রবাবলি আই এম নট কেপেবল অফ ডুইং দ্যাট। সো অ্যান্ড দেন ফাইনালি আশিকি হ্যাপেন। সো ইয়া, একটু আমার কষ্ট করতে হয় লাইফে। প্রত্যেকেরই এই জায়গাতে প্রত্যেকেরই কষ্ট করতে হয়, এই জায়গা ছাড়াও বিভিন্ন অ্যাকচুয়ালি সবারই লাইফে। এবং আমার মনে হয় স্ট্রাগলটা নিয়ে যখন যারা লাইফে অ্যাচিভ করে ওই মজাটা অন্যরকম। ট্রু। তোমার প্রথম সম্মানী নিয়ে আমরা কিছুক্ষণ আগে একটু আলাপ করছিলাম শো শুরু হওয়ার আগে, সেটা কত ছিল? বিতর্কের জন্য তো মনে হয় আমরা 400 করে পেতাম, 399 বা সামথিং। আর ঘন্টিবাজক হিসেবে আমি 500 টাকা করে পেতাম। সো আমি এরকম 500 টাকার অনেকগুলো চেক একসাথে জমাতাম, কারণ আমি মান্থলি বেশ কয়েকটা শো করতাম, করে করে ওইগুলো আবার মাস শেষে ক্যাশ আউট করতাম। যখন টেলিভিশনগুলো বেসরকারি টিভি চ্যানেলে কাজ করা শুরু করলাম, তখন একটা টিভি চ্যানেলে আমি গানের অনুষ্ঠান করতাম। তো একদিনে আমার 10 থেকে 12টা এপিসোড নামানোর টার্গেট থাকতো, কখনো কখনো আমি 20টাও এপিসোড নামাতাম। তো ধরো 30 দিনের জন্য একদিনে 20টা এপিসোড নামিয়ে ফেলেছি। তখন আমি পার এপিসোড পেতাম 600 টাকা করে। সো এরকম আর কি, খুবই অল্প সম্মানী দিয়ে আমার শুরু হয়েছে আসলে, সত্যি কথা বলতে। এবং আস্তে 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 সম্মানী সেটা অল্প থেকে এবং বড় হয় আস্তে এবং আস্তে। সত্যি কথা আমি বলি, আমি ওই সম্মানীগুলো বলো, ওই টাকাগুলো বলো, ওগুলো আমার কাছে এত বেশি জরুরি ছিল বা এত বেশি কাছের ছিল, কারণ আমি জানি ওগুলো আমি সেভ আপ করছিলাম আমার পড়াশোনার জন্য। পড়াশোনা, একটা ভালো লাইফস্টাইল নিজে দ্বারা মেনটেন করা, আম্মু আব্বুর কাছে যেন কখনো হাত পাততে না হয়, এই জিনিসগুলোর জন্য। সো আমি খুব সিলেক্টিভলি ওই 10,000 টাকা পেলেও ওটা আমি অনেক সুন্দর করে আর কি জমিয়ে রাখতাম, সো দ্যাট আই ক্যান ইনভেস্ট অন সামথিং এলস। এবং তুমি বিশ্বাস করবে না, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, আমি ক্যাশ জমিয়ে 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 গাড়ি কিনেছি। ফার্স্ট তুমি মানে তোমার কিছু নিজের কেনা গাড়ি ছিল? ফার্স্ট অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রথম এক্সপেন্সিভ জিনিস ছিল আমার গাড়ি, কারণ তখন আমি প্রচুর সিএনজি অটো দিয়ে ট্রাভেল করতাম এবং আই হ্যাড আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। কারণ তুমি জানোই যে একটা মেয়ে মেকআপ নিয়ে, একটা ব্যাগ ভর্তি কাপড় নিয়ে ও সিএনজি থেকে কারণ বাজারের এপার ওপার যাচ্ছে, সিএনজি ওয়ালারা অদ্ভুতভাবে তাকাচ্ছে তোমার দিকে রাস্তায়। তখন তো আর কেউ মাস্ক পরতো না। সো তখন তুমি ধর রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি 1 ঘন্টা হয়ে গেছে, কোনো গাড়ি পাচ্ছি না। সো দ্যাট ওয়াজ আমার একদিন আমার মনে আছে যে আমি দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে, আমার প্রচুর ভারী কাপড়ের ব্যাগ এবং আমার কাঁধে আমার ব্যাগটা, এবং ইউনিভার্সিটি থেকে আমি এসেছি, আমার শুটিং শেষ, একটু রাত হয়ে গেছে। সো অলমোস্ট আমি 1-1.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ বাজারের মোড়ে, আমি কোনো গাড়ি পাচ্ছি না। এবং একটা তখন তো এমন না মাস্কও ছিল। হ্যাঁ রাইট। সো আর সবার দেখতেছে, হাসতেছে, হে এরকম মানে ঠিটকারি মারতেছে, যেটা হয় আর কি, দ্য থিং বি ফেস এভরিডে। সো আমার ঠিক পায়ের উপর দিয়ে একটা গাড়ি, মানে সে খেয়ালও করলো না, আমার জাস্ট পায়ের উপর দিয়ে একটা গাড়ি চাকা বেয়ে চলে গেলো। এবং তখন না, আই কুডন্ট টেক ইট এনিমোর। আই ওয়াজ লাইক, দিস ইজ ইট, দিস আর দি ড্রাইভিং ফোর্স অফ মাই লাইফ। মানে তখন আমার আরও জিতটা না মাথায় চেপে বসে যে না, এবার আই হ্যাভ টু ওয়ার্ক মোর হার্ড, আই এম গোনা বাই মাই ওন কার, আমি আর এই বুলশিট নেব না। সো দেন অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট থিং আই বট ইজ দ্য কার। মানে আমার থাকার জায়গা থাকুক না থাকুক, আমার গাড়িটা লাগবে। আচ্ছা, এ তো সিনেমায় যখন আসলে মানে এত বড় প্ল্যাটফর্ম, এত বড় একটা চান্স তুমি পেয়েছো, আশিকি, অঙ্কুশ, জি, জ্যাজ মাল্টিমিডিয়া, রাইট? তো কেমন তখন, মানে কি ছিল, অডিশন দিয়েছো বা যাত্রাটা কিরকম ছিল? ওয়েল, ওদের সাথে আমার কমিউনিকেশনটা ছিল যে আমি একটা বিজ্ঞাপনের শ্যুট করতে গিয়েছিলাম কলকাতায়, একটা মেহেদির বিজ্ঞাপন। তো ওখানে যারা ইকুইপমেন্ট প্রোভাইড করেছিল তারা ছিল এসকে মুভিজের, ক্যামেরা, লাইটস অ্যান্ড এভরিথিং। সো ওরা ওখানে যখন ওগুলো ওদের এডিটিং হাউসে ডাম্প করলো, সো দে অ্যাকচুয়ালি নোটিস যে আচ্ছা ঠিক আছে, ওকে শি ইজ প্রিটি লুকিং গার্ল, ঠিকঠাক নাচতে পারে, তো ওকে ডাক দাও অডিশনের জন্য। তারপর আজিজ ভাই ছিলেন ওখানে, তো আমাকে অডিশনের জন্য কল করা হলো। আই ওয়েন্ট টু এসকে মুভিজ। আমার টানা 6 ঘন্টা একটা অডিশন চললো বিভিন্ন লুক সেটে। তারপর পরের দিন জানানো হলো যে ইয়েস, ইউর ফাইনালাইজ ফর ইট। বাট অ্যাকচুয়ালি এই যে বড় পর্দা, বড় চান্স, রিলিজের আগ পর্যন্ত কিন্তু ফিল করিনি। বিকজ ওই আজিজ ভাইয়ের যে গ্রুমিংটা ছিল আমার সাথে, ওনার সাথে আমার এখন পর্যন্ত ইকুয়েশন। এখন আমার হয়তো বা 2018 সালের পর থেকে আমি বাইরে কাজ করি, বাট ওনার সাথে আমার ইকুয়েশনটা হ্যাজ বিন অলওয়েজ ভেরি
গার্ডিয়ান অ্যান্ড আ স্টুডেন্ট, মানে টিচার অ্যান্ড আ স্টুডেন্ট কাইন্ড অফ এ থিং, বিকজ উনি বাই দ্য টাইম উনি মানে সিনেমার আটঘাট বুঝে গেছেন, উনি বুঝে গেছেন কাকে কিভাবে কোনভাবে প্লেস করলে সেটা তার জন্য বেটার হবে। সো উনি আমাকে কখনোই যে আপনি নায়িকা হয়ে গেছেন ওই ফিলটা দেয়নি। সো ওই জিনিসটা আসলে আমি যখন ওই বড় পর্দা ওই আহামরি ওই জিনিসগুলা সিনেমার যেদিন রিলিজ হতো ওই দিন, যেদিন যদি কোনো দিন প্রেস কনফারেন্স হয় ওই দিন, আদার দেন দ্যাট সারা বছরে কোনো দিন ফিল করতে পারিনি। কিন্তু আমার এভাবে বলতে না খুব ভালো লাগে, জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আমারও ভালো লাগে যখন আমি মনে আছে আমি যখন সুযোগ হয়েছে আমার তোমাকে প্রেজেন্ট করার, আমি যে খুব প্রাউডলি তোমার আর ফেরদৌস ভাই ইন্ট্রোডাকশন দিতাম, আমার মনে হয় না কোনো উপস্থাপিকা তোমাদের এখন পর্যন্ত দিতে পেরেছে সেটা। এবং আমার যত, কারণ আমি তোমার প্রেমী গানটার অনেক বড় ভক্ত, তোমার সিনেমার ভক্ত এবং হঠাৎ বৃষ্টির ভক্ত, তো সব কিছু মিলিয়ে মানে যাদেরকে দেখে বড় হওয়া তাদের যখন সামনাসামনি এরকম এক্সকিউজ মি কি মানে আমি শুনি নাই এসব, কি বললা? যাদেরকে দেখে আমরা বড় হইনি কিন্তু যাদেরকে দেখে পুরো জীবন কেটেছে, হ্যাঁ সেটা বলো। যাদেরকে দেখে বড় হয়েছি মানে তুমি এখনো আমার থেকে ছোট, প্লিজ। থ্যাঙ্কস, ভালো লাগতো এটা। আচ্ছা, আমরা আশিকেতে ছিলাম, তো আশিকেতেই আবার ফিরে যাচ্ছি। যখন ছবিটি রিলিজ হলো, ফার্স্ট শো দেখতে গিয়েছিলে? ফার্স্ট শো দেখতে যাইনি, পরের দিন দেখতে গিয়েছিলাম, বিকজ আমি সবাইকে নিয়ে, আমার তো মুভি আমি ডাবিংয়ে যতটুকু দেখার দেখেই ফেলেছি। বেসিক্যালি আমি এপাশ থেকে আমার ফ্যামিলি, ওই পাশ থেকে আমার ফ্যামিলি, আমি মাঝখানে বসে সবার রিয়াকশন দেখতেছিলাম, হাউ দে ওয়ার, বিকজ ফর দেম ইটস রিয়েলি নিউ। মানে তাদের কাছে রিলিজের পরদিন দেখতে গিয়েছিলাম। পরদিন দেখতে গিয়েছিলাম। প্রথম দিন যাওইনি? না, হলের দিন প্রথম আমার আজিজ ভাই আমাকে বলেছে যে আজ ঈদের দিন ছিল, তো আচ্ছা আচ্ছা, সো আমার কোরবানি ঈদের দিন মুভি রিলিজ হয়েছিল, আমার ফার্স্ট মুভি অক্টোবর মাসেই, এই অক্টোবরেই আমার আসলে 6 বছর হলো আমার ক্যারিয়ারে। সো তখন ফার্স্ট দিন হলে বলেছে যে আজকে যান না, আজকে অনেক ভিড় থাকবে এবং প্রবলি যারা নিয়ে যাবে আমাকে সব কিছু মিলিয়ে হয়নি। সো পরের দিন ফ্রাইডে ছিল, সো ফ্রাইডেতে উই অল ওয়েন্ট উইথ এন্টায়ার ফ্যামিলি, অ্যান্ড দেন আমি আর আজিজ ভাই আমি বোরকা পরে আমরা গিয়েছিলাম লোকাল হলে, যেগুলো আমাদের একটু ঢাকা থেকে দূরে, দর্শকদের রিয়াকশন দেখার। তোমার মানে দেখে কেমন লাগছিল যখন তুমি দর্শকদের রিয়াকশন দেখছিলে? আমি তো শুধু নিজের খুদ দেখতেছিলাম, এখানে মোটা লাগতেছে, এখানে কেন কি সমস্যা, চোখে পানি চলে আসেনি? অ্যাবসলিউটলি। ওটা তো ফার্স্টেই যখন আমার একটা শট আছে যে আশিকির এন্ট্রিতে আমি দৌড়াই এবং আমার পায়ে একটা ট্যাটু রিভিল হয় এবং আমি হলুদ রঙের একটা স্কার্ট পরে দৌড়াচ্ছিলাম এবং আই সি দ্য এন্টায়ার হল স্ক্রিমিং সিটি, আমার চোখ দিয়ে টপ স্টিল দেখো আই এম স্টিল গেটিং ওয়াটারি, টপ করে পানি পড়ছিল। আই ওয়াজ লাইক ও মাই গড, ফাইনালি আই মেড ইট। অ্যান্ড অনেস্টলি আমার আম্মু ওয়াজ লাইক সো স্টিফ। আমার আম্মু বিশ্বাসই করতে পারেনি যে আমার মেয়ে, এটা আমার মেয়ে ফার্স্ট অফ অল এটা আমার মেয়ে, অ্যান্ড দেন আমার মেয়ে, ডাবল রিয়াকশন। হ্যাঁ, সো ইট ওয়াজ অ্যামেজিং। এবার যাচ্ছি কিছু ঝটপট প্রশ্ন উত্তরে। তোমার পাশে প্ল্যাকার্ড রাখা আছে, হ্যাঁ বা না। খুব ইজি, হ্যাঁ বা না। রাস্তায় কখনো কাউকে মেরেছো? হ্যাঁ। আচ্ছা, এটা পরে জানবো কেন মেরেছো। বাবার টাকা চুরি করে শপিং করা হয়েছে? না। মায়ের হাতে মার খেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখনো খাচ্ছো? এখনো খাচ্ছি, একটু আগেও খাইছি, কারণ ঝুটি করলাম এভাবে টেনে এর জন্য। আচ্ছা, রাতে ঘুমালে নাক ডাকো? এটা আমরা জানবো কি করে? না না, আই ডোন্ট, আই এম আ ভেরি সাউন্ড স্লিপ পারসন। বাসায় না জানিয়ে বন্ধুদের সাথে গিয়ে সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, প্রেম করছো? হ্যাঁ 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 হ্যাঁ, একটা না অনেকগুলো, এই জন্যই অনেকগুলো। হ্যাঁ, আমার সাথে সাথে হ্যাঁ। আচ্ছা, রাইট। অনেকগুলো প্রেম মেয়েটির, অনেক বুঝতে হবে ব্যাপারটা। প্রত্যেকটা ব্রেকআপের পর একটা করে গান রিলিজ করি আমি। ও, তুমি কি প্রেম করোই যাতে ব্রেকআপ হয়? না, প্রেমটা করি সো দ্যাট আমি ইন্সপায়ার হই গানটা মানে লেখার জন্য, ক্রিয়েট করার জন্য, আমার ক্রিয়েটিভ হরমোনস গুলো ট্রাভেল করে। সো মাই এভরি সং, আফটার এভরি ব্রেকআপ। নতুন ট্রিক শিখলাম। প্রেম হয় না জীবনে, দেখ কি করলাম জীবনে পারিয়া। হবে, টেনশন নেই, আই গিভ ইউ মাই হোপ অ্যান্ড পাওয়ার। নেক্সট শোতে তোমাকে আমি প্রশ্ন করব, প্রেম করো? তুমি বলবে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যাতে বলতে পারি। হ্যাঁ, ওকে। আচ্ছা, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে রাতে বাসার বাইরে থাকা হয়েছে? হ্যাঁ, এটা তো নর্মাল, কমন। হ্যাঁ। কোনো ভক্ত কি তোমাকে একদম এসে মানে সামনাসামনি এসে প্রেমের প্রস্তাব দিয়েছে? না, প্রেমের প্রস্তাব দেয়নি, বাট ভক্তরা সামনাসামনি যখন দেখে ফেলে যে একটা ওভারওয়েলমিং একটা ভালোবাসা, যেটা মানে অনেক হতভম্ব হয়ে যাওয়া বা খুব
মানে জড়িয়ে ধরতে চায় মানে সান্নিধ্যে। সো ওই টাইপের এক্সপিরিয়েন্স হয়েছে, বিকজ এখনকার ফ্যানরা অনেক স্মার্ট, জানে যে প্রস্তাব দিলেও প্রেমটা আসলে হবে না। তবে হ্যাঁ, অনেকে আছে যে ফ্যান ছিল, দেন বন্ধু হয়েছে, দেন বন্ধু হয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে। সো ইনডিরেক্টলি তুমি বলতে পারো, হতেই পারে। আরো অনেক ঝটপট প্রশ্ন করার ইচ্ছে ছিল, বাট হবে না, কারণ কথা না বললে হ্যাঁ নাতে আসলে হচ্ছে না। আসলে তাহলে রেখে দাও। তুমি জনপ্রিয় উপস্থাপিকা ছিলে, এখনো আছো, পাশাপাশি আচ্ছা নাচেও পারদর্শী। তুমি কি নাচ শিখেছো কোথাও? আমার আসলে সত্যি কথা বলতে আমার কিছুই শেখা হয়নি ছোটবেলায়, বরঞ্চ আমি প্রফেশনে এসে দেখা গেছে কোনো অনুষ্ঠান করতে যাওয়ার আগে তখন হয়তো বা আমি যে আমাকে কোরিওগ্রাফ করে দিয়েছেন তার কাছ থেকে নাচটা শিখেছি। বাট আমার কখনো ছোটবেলায় কোনো হাতে মানে নাচের হাতে খড়ি ছিল না, গান শিখিনি, উপস্থাপনা তো শিখিনি। সো এগুলো ছাড়াই এরকম এত গুণবতী মেয়ে তুমি, আল্লাহর রহমতে আর কিছু না। আসলে মেহেরবান তোমার উপরে, মাশাআল্লাহ, অনেক প্রতিভা, গান নাচ কিছুই শেখনি, তাতে এই অবস্থা। শিখলে কি হতো? শিখলে আমার মনে হয় এই এত এই চ্যালেঞ্জটা থাকতো না, বিকজ ওয়েন ইউ ডু ইট ওয়েল, তুমি এটা ভালো করো, তুমি এটাতে পারফেকশনিস্ট অলরেডি, সো তুমি তো ওখানে তুমি জানোই কি হবে। বাট আমার তো আমি মানে এখানে ব্যাটিং করার পর আমি জানি না বলটা কোথায় পড়বে, আউট হবে নাকি ছক্কা হবে, সো আই হ্যাভ টু ওয়েট। আই এম লাইক ওকে লেটস ডু ইট। সো আমি হচ্ছে ওয়ান ডে ম্যাচ খেলতে থাকি, এভরিডে ইজ আ ওয়ান ডে ম্যাচ। সেটা আমরা দেখি, কারণ যখনই আসলে আমাদের শোগুলো হয় তখন আমরা দেখি নুসরাত ফারিয়াকে রিহার্সালের সময় এত ঘন্টা ধরে ও রিহার্সাল করতে পারে, মানে আমরা টায়ার্ড হয়ে যাই, 1-2 ঘন্টা রিহার্সাল করে বেরিয়ে যাই। বাট এই মেয়েটা মনে হয় যত দিন ডাকবে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। তুমি এত এফোর্ট দাও, কিভাবে এত এনার্জি আসে তোমার? ফার্স্ট অফ অল ওই যে আমি বললাম যে আমার মানে আই হ্যাভ আ হাঙ্গার ফর গুড ওয়ার্ক, এবং আমি ইভেন দো আমি রিসেন্টলি একটা গান শ্যুট করে এসেছি, তুমি বিশ্বাস করবে না, ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ট্রাইড আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ডান্সিং ফর্ম। বম্বেতে আমি শ্যুট করেছি, এবং যখন ওরা আমাকে নাচ শেখাচ্ছিল আমার মনে হচ্ছিল আল্লাহ আমি কিছুই পারি না, বিকজ দে আর সো গুড অ্যান্ড ওরা এত অ্যাডভান্স হয়ে গেছে। সো ওখানে আমার টানা 3 দিন শুধু রিহার্সালই করতে হয়েছে, টানা 3 দিন আই হ্যাড টু রিহার্স। এবং শো যখন এখানে আমি করি, মানে আই জাস্ট ওয়ান্টেড টু মেক, যে আমি যেই টাকাটা নিচ্ছি বা যে পারিশ্রমিকটা নিচ্ছি, আই রিয়েলি ওয়ান্টেড টু মেক ইট ওয়ার্থি, যে না আমি এসেছি, কষ্ট করেছি, পারফর্ম করেছি, আই এন্টারটেইনড মাই অডিয়েন্স, সো আই ট্রাই টু ডু মাই পার্ট অফ মাই জব। সো আমরা যেটা নিয়ে বলছিলে মাত্রই বললে নতুন একটি গান করে এসেছো, জি 3 নম্বর, ইয়েস, মাই থার্ড সং। এইটা নিয়ে দর্শক এখনো মানে জানে না, প্লিজ একটু জানিয়ে দাও। সো এই নভেম্বরের 2 তারিখে রিলিজ হলো হাবিবি নামের একটা গান। ইয়েস, হাবিবি। অ্যান্ড আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম তোমার সাথেই শেয়ার করছি পুরো গানটা নিয়ে। এসভিএফ থেকে, কলকাতার এসভিএফ এর ব্যানার থেকে, এসভিএফ সিঙ্গলস, এবং গানটার মিউজিক কম্পোজিশন করেছে এবং গানটা লিখেছে হচ্ছে বাংলাদেশের দুইজন ভেরি ট্যালেন্টেড ইয়াং পারসন। একজনের নাম আদিব কবির, আর একজনের যে সুর করেছে তার নাম আদিব কবির, এবং কম্পোজ করেছে আর লিখেছে হচ্ছে নূর নবী বলে একটা ছেলে। সো বেসিক্যালি গানটা যদি ছোট্ট একটা হিস্ট্রি বলি, আমার খুব কাছের বন্ধু নাফিস, কাইনাটিক মিউজিক, ও আমার সাথে আমি চাই থাকতে, এবং আমার বেশ কয়েকটা প্রজেক্টে ও আমাকে খুব সহযোগিতা করে সবসময়। সো ও আমাকে একদিন রাতের বেলা 2টা-2:30টার দিকে একটা টিউন পাঠিয়েছে। সো দেখো এটা তুমি ফেইডির গান শুনেছো, একটু অ্যারাবিক টিউনে ফেইডি খুব গান গায়, আমাকে একটা গান পাঠিয়েছে, সে শুনে দেখো খুব ফেইডি একটা স্লো রোম্যান্টিক ট্র্যাকের জন্য এটা পারফেক্ট। তো আমি গানটা শুনলাম, শোনার পর আমার মনে হলো ও আচ্ছা স্লো রোম্যান্টিক ট্র্যাক, ঠিক আছে অসুবিধা নেই। গানটা আমাকে পাঠালো, আমি স্টুডিওতে গেলাম জাস্ট ফর ফান। আমি একটু ভোকাল দিলাম, ভোকাল দেওয়ার পর বললাম যে এটা এরকম স্লো রোম্যান্টিক হবে না, আমি এটাকে ড্যান্স নাম্বার বানাবো। আচ্ছা। সো আদিব বললো না আপু এটা তো আসলে একটা রোম্যান্টিক ট্র্যাক। আমি না আমি এটাকেই ড্যান্স নাম্বার বানাবো, তুমি এরকম করো, করে আমাকে পাঠাও। সো আই গেভ হিম 7 days, এবং 7 দিন পর যেটা আমাকে দিল, রেস্ট ইজ হিস্ট্রি। ইট কেম সো গুড, ইট কেম সো ওয়েল, এবং আমরা শুটিংও করেছি একটা বিশাল ক্যাসেলে। উই শট দ্য সং ইন বম্বের থেকে 1.5 ঘন্টা দূরে, বিটুইন বম্বে অ্যান্ড পুনে, একটা বিশাল সুন্দর ক্যাসেলের মধ্যে আমরা শ্যুট করেছি। সো ইয়া ইটস লুকিং ভেরি গ্র্যান্ড। আমরা কি একটু তোমার কণ্ঠে সেই গানটা শুনতে পারি? ওকে। তোমার চোখের জাদু আমাকে করেছে কাবু, তোমার চোখের ভাষা মনে জেগেছে নেশা,
আমি ফেসেছি ঘূর্ণি পাকে, জলে আগুন এ দু চোখে, আমি হয়ে গেছি যে কেমন যা ছিলাম না আমি আগে। বেবি বেবি হবে কি আমার হাবিবি, বেবি বেবি হবে কি আমার হাবিবি। বাহ, অসাধারণ, একটা ক্লাব তো অবশ্যই হবে। থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় সবাই খুব এনজয় করবে। অবশ্যই, আশা করি সবাই এনজয় করবে। আমরা কি বলে ডাকবো এই গানটার নাম? হাবিবি। হাবিবি, নুসরাত ফারিয়ার হাবিবি গানটা। নায়িকার পাশাপাশি তুমি একজন গায়িকাও। আচ্ছা, এই নায়িকা আর গায়িকার মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই আমার কাছে। এন্ড অফ দ্য ডে আই এম এন্টারটেইনার। কারণ অনেস্টলি আমি বলি, যদি তোমার কাজ বা তোমার হোয়াট এভার অ্যাপিয়ারেন্স যদি লোকজনকে বিনোদন না দেয়, এন্ড অফ দ্য ডে আসলে ওই কাজটার আমি জানি না কীভাবে ভ্যালুয়েশন করতে হয়। আমার চোখে আই এম অ্যান এন্টারটেইনার। আমি যখন স্ক্রিনের সামনে থাকি, সিনেমাতে কাজ করি, আমার কাজ হয় এন্টারটেইন করা। যখন আমি মাইক্রোফোনের পিছনে গান গাই বা স্টেজে পারফর্ম করি, তখনও আমার কাজ হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। সো আই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স। ইটস লাইক তুমি বলো আমাকে, তুমি যখন সিনেমা করো একটা শুটিং, বা যখন উপস্থাপনা করছো, বা যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্সেস? কিছু তো ডিফারেন্সেস থাকে। বাট তোমার কাছে কি মনে হয় যে মানে আসলে আমার কাছে মনে হয় যে আমার যেহেতু আমার সিনেমাটা দিয়ে আমাকে পরিচয়, সিনেমার কারণেই হচ্ছে আজকে আমি কোনো না কোনো কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছি, বা আমি আজকে এই জায়গায় এসে এখন কোনো টিভিতে হোস্টিং করছি। সো কিছু ডিফারেন্সেস থাকে। নায়িকা হয়ে যখন তুমি কোনো সেটে থাকো, তখন তোমার ভাবসাবই আলাদা থাকে, রাইট? কারণ তুমি যখন শুটিং করছো 100টা মানে 100 মানুষের সাথে, 100টা ইউনিটের মানুষই 100 জন, তার সামনে তোমার হাজারো অডিয়েন্স, এন্ড তখন তুমি একটা শট দিচ্ছ, পারফর্ম করছো, তোমার সাথে এখানে একজন ছাতা ধরছে, একজন কেউ পানি খাওয়াচ্ছে, কেউ একজন মেকআপ রিটাচ করছে। সো এটা হিউজ একটা, সো ইয়েস, ওইটা একটা ডিফারেন্স, ওই আমার ডিফারেন্সটা কাছে আছে। মনে হ্যাঁ, হয় যে আছে। অ্যাবসলিউটলি। এবং তোমরা যেই সুযোগটা পেয়েছো, বা তোমরা আলহামদুলিল্লাহ আই উড সে যে প্রিভিলেজটা পেয়েছিলে, যে সময় তোমরা কাজ করা শুরু করেছিলে, ওইটা একটা আসলে সুসময় ছিল। আসলে আমাদের লাক ভালো ছিল, কারণ আমরা অনেক গুণী গুণী শিল্পীদের সাথে কাজ করতে পেরেছি। আর সেখানে আমাদের হুমায়ুন ফরিদি স্যার বলো, আরো অনেকে যারা আছেন, রাজীব স্যার বলো, যারা এখন মারা গেছেন, তাদের সাথে, তাদের সান্নিধ্যে কাজ করতে পারাটাও একটা ভাগ্যের বিষয়। আচ্ছা, এবার একটু অন্য কিছু, মানে তুমিই বলছিলে তোমার প্রথম যে গানটা বেরিয়েছিল, সেটা রেসপন্স খুব একটা ভালো আসেনি, অনেক নেগেটিভ। No, it's actually a trend. It wasn't a negative thing, because এখনো honestly সবাই আমাকে পটাকাই বলে। সো আমাকে কিন্তু পটাকাই ডাকছে, এবং মানুষজন আমি দেখি কভার করে, স্টেজে পারফর্ম করে। আমি যেখানে না করলেও দেখা যায় যে গানটা অনেক, ইভেন ইউটিউব মিলিয়ন্সে দেখলেও 10 মিলিয়ন্স ভিউজ। মানে আমি বুঝতে পারি না কোথা থেকে নেগেটিভ, বাট ঠিক আছে, ইফ অডিয়েন্স সে সো আই উইল অ্যাকসেপ্ট। So I would not take it as a negative, but I would just say it was very new for Bangladeshi people to see something like that. So that was a little bit of dhakka সবার কাছে। বিয়ে করছো কবে? I'm not sure এখনো, কারণ আমার actually I have a lot of plans, lot of things in my hand. আমার এখনো 6টা মুভি পেন্ডিং আছে রিলিজ হওয়া। আচ্ছা, যেগুলো ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে আমাদের যখন হল একদম দেদারসে খুলে যাবে, ইনশাআল্লাহ সেগুলো কাজও শুরু হবে, কিছু পেন্ডিং, অ্যান্ড অলসো ওগুলোর রিলিজও শুরু হবে। সো আই হ্যাভ লট অফ, আই এম রাইট নাও আই এম আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আই গেস 9 to 10 ব্র্যান্ডস। এবং আলহামদুলিল্লাহ আমি জাস্ট আমার এলএলবি শেষ করলাম। আই ওয়ান্ট টু ডু বার। সো আমার অনেক কিছু করা বাকি, হ্যাভ আ লং ওয়ে টু গো। আমি জাস্ট আমার 2টা ব্যবসার 2 বছর পূর্ণ হয়েছে। সো আই অ্যাকচুয়ালি কান্ট think of marriage right now. তুমি তো এঙ্গেজ? Yes, I am engaged. And engagement is like, because একটা সময়ে আমাদের যেহেতু অনেক বছর রিলেশনশিপ, সো দুই পক্ষ থেকে একটা প্রেশার আসছিল যে তোমরা এত বছর ধরে রিলেশনশিপে আছো, why don't you get engaged? So yeah, and he is also very much comfortable at his own space. ও নিজের কাজ করে, he is from corporate world, so he have to, ও নিজেরটা নিয়ে খুব ব্যস্ত, আমি আমার নিজেরটা নিয়ে ব্যস্ত। আমরা ক্ষেত্রে আগে নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছি, তারপর we can get married ইনশাআল্লাহ in the future. তাহলে এখনই আমরা নুসরাত ফারিয়ার বিয়ে, at least next 1-2 years, no? একদমই না। ঠিক আছে, তোমাকে অনেকেই মানে অবশ্যই তুমি স্মার্ট এবং স্টাইলিশ নায়িকা বলে। তোমার প্রিয় রং কি? কোন রঙের পোশাক পরতে বেশি পছন্দ করো? রিসেন্টলি আমার কালার প্যালেটটা একটু চেঞ্জ হয়েছে। আমি খুব আর্টি টোনের কাপড় চোপড় পরতে পছন্দ করি, লাইক মভ কালার,
দেন ব্রঞ্জ, খুব হোয়াইট পরি ইদানিং, মানে এক কালারের কাপড়, নট আ কালারফুল ক্লোথস। আগে যেরকম খুব সুযোগ পেলে বেগুনি, পিঙ্ক, ব্লু, লাল পরতাম, এখন ইটস লাইক আ ব্ল্যাক পরি না আমি একেবারেই। সামহাউ আই হ্যাঁ, তুমি ব্ল্যাক নিয়ে কিছু একটা বলছিলে, ব্ল্যাকে হ্যাঁ। কি সমস্যা আছে তোমার? কি সমস্যা না, মানে একজন জ্যোতিষী এসেছিল বাসায়, নখ পড়ে। ফার্স্ট অফ অল আই ডোন্ট বিলিভ ইন দিস, বাট থাকে না যে আমরা তো এরকম, হ্যাঁ ভাই একটু দেখেন তো আমারটা। তো ওরকম করে উনি আমাকে বলেছিল এবং আমার নখ দেখে বলেছিল যে আপনি কালো গাড়িতে চড়বেন না, ব্ল্যাক কাপড় পরবেন না, সো অ্যাভয়েড দিস। তো আমি আসলে দেন আই ডিডন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি। পরে মাঝে মাঝে যখন হয় না যে ধরো কিছু নেই, তুমি কালো পরে বেরিয়ে গেলে, ওই দিন কিছু না কিছু একটা ঝামেলা হয় তোমার? মানে ঝামেলা হয়, ইদার দেখা যায় যে সামথিং ভেরি আনকমন, যেটা কখনো হয় না। ধরো আমি ওয়ালেট বাসায় রেখে চলে আসি অ্যান্ড আই হ্যাভ টু পে সামওয়ান, বা আমি শপিং করে ফেলছি, দেন আই রিয়েলাইজ আল্লাহ আমি ওয়ালেট আনি নাই, অ্যান্ড দেন অল অফ আ সাডেন বাসা থেকে বের হলাম, হাফ অ্যান আওয়ার পর আই হিয়ার আ ব্যাড নিউজ। সো এই ছোট ছোট আমি সাইন্সগুলো পেতে থাকি। দেন আই ওয়াজ লাইক আচ্ছা আই ডোন্ট নো, বাট লেটস জাস্ট অ্যাভয়েড দ্য কালার। একটু বিলিভ করা শুরু করেছে, হ্যাঁ, তারপর থেকে ব্ল্যাক আউট। একটু ভয় লাগা শুরু করে দিল যে, অ্যান্ড উনি আমাকে একজনের এক্সাম্পল দিল যে ওনাকে ব্ল্যাক পড়তে মানা করেছিলেন, শি ট্রাভেলড এন্ড শি হ্যাড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আই ওয়াজ লাইক ওকে। তোমার প্রিয় পোশাক কোনটি? আই থিঙ্ক মাই ফেভারিট আউটফিট ইজ সালওয়ার কামিজ। আচ্ছা। আমি মোস্ট অফ দ্য টাইম কোথাও যদি যেতে হয়, আমার লাইক আ নর্মাল সিম্পল সালওয়ার কামিজ ইজ মাই গো টু। আর ইদানিং খুব হোয়াইট শার্ট, লং হোয়াইট শার্ট। উপহার পেতে কেমন লাগে, আর স্মরণীয় কোনো উপহার কি তোমার জীবনে আছে? স্মরণীয় উপহার, very কঠিন question. I don't know if it's an উপহার or not, but I guess this ring. আচ্ছা। So yes, this is very, এটা আমি আজকে কত বছর ধরে পড়ছি, 7 বছর ধরে, and I haven't opened it, like একেবারেই না, কখনোই খুলি না। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং সাধারণ নুসরাত ফারিয়ার মধ্যে পার্থক্য কি কি? অ্যাকচুয়ালি খুব একটা বেশি পার্থক্য নেই, অনেস্টলি। আই নো তোমাকে এই প্রশ্নগুলো আমি যখন বলছি যে গায়িকা নায়িকার পার্থক্য নেই, চিত্রনায়িকা বা বাসার মানে নুসরাত ফারিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা, অ্যাকচুয়ালি খুব একটা নেই। আমি খুবই সিম্পল, আই ট্রাই টু বি ভেরি গ্রাউন্ডেড। কারণ আমার একটা সময়ে এরকম হয়েছিল যে আমি মেন্টাল হেলথের উপর অনেক কাজ করি, ফর মাই মেন্টাল হেলথ। আমার আশেপাশে যারা থাকে তাদেরকেও আমি চেষ্টা করি সহযোগিতা করার। সো ওয়ান্স দিস ফেম অ্যান্ড অ্যারোগেন্সি গেটস ওভার ইউর শোল্ডার, তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমার লাইফ কিন্তু অলওয়েজ এরকম থাকবে না। I will not be this financially stable but this famous probably next 15 years. So it's a practice to myself যে আমি চেষ্টা করি যতটা সম্ভব একই মানুষ থাকার। তবে yes, I try to keep my personal life and work life difference, এটা আলাদা রাখি আমি। আদার দেন দ্যান আমি যে খুব একটা ডিফারেন্ট অর মানে হঠাৎ করে আমার নায়িকা মুড অন অ্যান্ড বাসা মুড অন, এই জিনিসগুলো আই ডু নট ট্রাই, বিকজ ওইটাতে হয়ে যায় কি ডুয়াল পার্সোনালিটি লিভ করা শুরু করি এবং দ্যাট ক্রিয়েটস আ লট অফ ডিপ্রেশন ইন ইউর হেড। তখন এক্সপেকটেশনস অনেক বেড়ে যায়। তখন দেখা যায় যে আমার ফ্রেন্ডসরা হয়তো বা নর্মালি রিক্সা করে এখান থেকে এখানে চলে যাচ্ছে, আমি তো যেতে পারছি না, বাট ইফ আই স্টার্ট ডুইং দ্যাট অ্যাজ ওয়েল, তখন আমি ওই হ্যাপিনেসটাও এনজয় করবো। কারণ আদারওয়াইজ আমি এক ঘোড়া হয়ে থাকবো। কিন্তু আমি যদি চিন্তা করে দেখি, আমার তো অনেক লিমিটেশনস, রেস্টুরেন্টে যেতে চাই না, মানে নর্মালি কোথাও ঘুরতে যেতে পারবো না, মিশতে পারবো না, এই জিনিসগুলো তো আমরা আমাদেরকে ব্লক করি। আমরা অনেক ক্রাউডের সামনে মাইক্রোফোনে কথা বলতে পারি, কিন্তু তোমাকে একটা 100 পিপলস রুমের মধ্যে ছেড়ে দেখ, তোমার মনে হবে ইউর অ্যালোন, বিকজ দ্যাটস হাউ উই আর অ্যাজ আ আর্টিস্ট। এবং এটা অনেকেই ফিগার আউট করতে পারে না। সো এটা আমার এই ফ্রাইটটা আছে এবং আমি এটা বুঝতে পেরেছিলাম, এবং তখন থেকে আমি আরও বেশি সোশ্যাল হওয়ার চেষ্টা করেছি যে না, কি হবে, কি ভয়, আমাকে কম অ্যাটেনশন দেওয়া হবে, দিল কম অ্যাটেনশন, আমি যাই, আমি মিশি, আমি গল্প করি। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ অ্যাকচুয়ালি, আমি যাই আমার বন্ধুদের সাথে, আমি সবাইকে, আমার পুরো সার্কেলকে আমি জিমে নিয়ে গেছি যে হ্যাঁ সবাই ওয়ার্কআউট করবে, আমার সাথে ওয়ার্কআউট করবে, সো দ্যাট আই হ্যাভ মাই পিপল অ্যারাউন্ড। অ্যান্ড দেন আমি ওয়ার্কআউট শেষ করে আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে চলো আমরা খেতে যাবো, এখন নর্মাল রেস্টুরেন্টে যাবো, আমি কোনো বাছি না, কোনো আই ডোন্ট ডিভাইড যে আচ্ছা এই জায়গায় যাবো না ওই জায়গায় যাবো, বিকজ দিস ইজ মাই লাইফ। এখন যদি আমি এনজয় না করি, পরে তো আরও আসছে যে তুমি বললে বিয়ে কবে করবে, কোয়েশ্চেন শুনেই তো আমার ঘাম চলে আসে। সো অল দিস থিংস আর গোনা কাম অ্যান্ড ইটস গোনা ক্রিয়েট মোর কনফিউশনস টু আওয়ার লাইফ। এবার চলে যাচ্ছি একটু অন্য প্রসঙ্গে। তোমাকে নিয়ে তুমি অনেক পজিটিভ কথাই বলেছো,
তারপরও আমরা একটু জানতে চাই তোমার সম্পর্কে তুমি 3টি নেগেটিভ দিক বলবে আর পজিটিভ দিক বলবে। নেগেটিভ সাইড ইজ আই এম ভেরি সেন্সিটিভ। আমার মনে হয় এটা একটা অনেক, ইটস এ ভেরি নেগেটিভ থিং। নাম্বার 2, আমার টেম্পার ইস্যুস। আচ্ছা, I have bad temper issues. Number 3, I would say stubborn. Yeah, this 3 তিনটি is my পেয়ে গেলাম। negative. পজিটিভ? পজিটিভ হচ্ছে গিয়ে আমার জেনুইনলি ভেতর থেকে মানুষকে হেল্প করতে খুব ইচ্ছে করে। ইটস আ ভেরি মানে আমি কেউ যদি আমার অপোজিট মানুষের সাথে কথা বলতে বলতে যদি আমি বুঝতে পারি শি অর হি ইজ ইন আ ট্রাবল, মানে ইটস আ ভেরি ন্যাচারাল থিং ফর মি, আই ওয়ান্ট টু হেল্প উইদাউট এনিথিং। মানে এটা আমার মনে হয় এটা আমার ছোটোবেলা থেকে আই হ্যাভ দ্যাট ইন মি। নাম্বার 2 পজিটিভ, আই এম আ হোম মেকার। মানে আমি ফ্যামিলি, বাসা সবাইকে নিয়ে মানে আই ক্রিয়েট আ ভেরি হোমলি এনভায়রনমেন্ট, এবং আমার ওইটা আমি খুব পছন্দ করি। মানে মেহমানদারি, আচ্ছা, এই টাইপের জিনিসপত্র অ্যাকচুয়ালি আই রিয়েলি লাইক। নাম্বার 3 পজিটিভ তো বেশি একটা নাই। কি? দাঁড়াও, নাম্বার 3, ওকে, আই এম ভেরি ক্রিয়েটিভলি ড্রিভেন, আচ্ছা, ইফ ইউ কাউন্ট ইট এস পজিটিভ। এটা একটা পজিটিভ ইতেই অবশ্যই বলা যায়। আচ্ছা, ইদানিং মিডিয়ার মাধ্যমে চোখে পড়ছে বাংলাদেশের অনেক নায়িকাই বলিউডে মানে অভিনয়ের প্রস্তাব পাচ্ছে। তোমার কি এমন কোনো প্রস্তাব ইদানিং এসেছে, বা তুমি এসেছে করনি বা কিছু? অনেস্টলি প্রস্তাব নিয়ে তো কথা বলে কোনো লাভ নেই, কারণ প্রস্তাব তো আমরা অনেকেই পাই প্রতিনিয়ত। তো এখন ওই যদি আমি বাংলাদেশি সিনেমার কতগুলো প্রস্তাব পেলাম সেটা নিয়ে যদি আমি কথা না বলি, আমি বলিউডটা এটা নিয়ে কেন বলবো? দের ইজ নাথিং, মানে আমি কি অন্য কাউকে বড় বা নিজের দেশকে ছোট এরকম কিছু না। আমার কাছে এভরি প্রস্তাব ইজ ইকুয়াল, বিকজ ওই প্রস্তাবটাতে বা যদি আমি অ্যাগ্রি করি, আমার সেই পরিমাণ শ্রম দিয়ে সেই পরিমাণ খেটেই আমি কাজটা করব। সেটা যে দেশই হোক, সেটা যে দেশই হোক, সেটা আমার দেশ তার দেশ বলে কোনো ডিফারেন্সিয়েট নেই। সো অনেস্টলি প্রস্তাব নিয়ে আমি এখানে কথা বলবো না, কারণ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি লট অফ প্রস্তাব পাই। সো নো। ওকে, তুমি ওয়েব সিরিজে অভিনয় করেছো, এটা নিয়ে তোমার মতামত কি? আই থিঙ্ক কোভিড একটা নতুন অপরচুনিটি খুলে দিয়েছে আমাদের সবাইকে। নেটফ্লিক্স তো ছিলই, আমরা এনজয় করতাম সবাই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম অ্যান্ড স্টাফ। বাট এখন যেটা হয়ে গেছে, বিকজ অফ হল বন্ধ ছিল, তো সবাই এখন একটু ওটিটির দিকে ঝুঁকে যাচ্ছে। এবং ঠিক সেই মুহূর্তে আসলে আমি যদি কিন্তু তবুও সিনেমাটা করি জি5-এর সাথে, এবং অ্যাকচুয়ালি খুব এত বেশি আমাদের আশেপাশে এত থ্রিলার ড্রিভেন কন্টেন্ট হচ্ছে, ওটার মধ্যে দ্যাট ওয়াজ আ ফ্রেশ ব্রেথ। একদম খুব রমকম একটা মজার লাভ স্টোরি ছিল। সো আমার ভালো লেগেছে কাজটা করে, এবং আমি দর্শকেরও খুব ভালো সাড়া পেয়েছি। এবং ওভারসিজ যারা হয়তো বা বাংলা সিনেমা রিলিজ হলে হলে দেখতে পারে না, ওই বাঙালি দর্শকরাও দেখতে পেরেছে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ কাইন্ড অফ অ্যাচিভমেন্ট ফর আস। রাইট, কার সাথে কাজ করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? এটা প্রশ্ন কেন? এটা কমন প্রশ্ন, আমি তোমাকে সব সময় সব জায়গাতেই করেছি, আবারও করছি। কেন ভাল লাগে করতে? মানে হ্যাঁ, আচ্ছা বলো, একটু বলো, মানে জিৎ, অঙ্কুশ, শাকিব খান, মানে কার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো কাজ করতে? সবার সাথেই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কিন্তু আমি ওদিন বলছিলাম, গতকালকে আমি এটা শ্যুট করছিলাম একটা বিজ্ঞাপনের, তো তখন ওরা আমাকে বলছিল যে মানে শ্যুট করতে বিহাইন্ড দ্য সিনে কোয়েশ্চেন্স করছিলাম। আমি লিসেন, অল মাই হিরোজ লাভস মি, বিকজ আমি কোনো প্যারা দেই না। সো রাদার আমার ওই জায়গাটা আছে যে আমি সবার সাথেই মিলিয়ে আনন্দ করে ফুর্তি করে আমি কাজ করে চলে আসি, এবং দে বিকেম মাই ভেরি গুড ফ্রেন্ডস। আমার মনে হয় কখনো যদি কারো কোনো হেল্প লাগে বা হোয়াট এভার নিড, দে ক্যান অলওয়েজ কল মি অ্যান্ড আই ডু দ্য সেম। সো আই হ্যাভ এ ভেরি গুড ওয়ার্কিং রিলেশনশিপ উইথ এভরিওয়ান। মানে এই যে অঙ্কুশের সাথে কথা বলে, অঙ্কুশের সাথে আমি লাস্ট কাজ করছি ভয় অ্যান্ড দেন বিবাহ অভিযান 2, ইট ওয়াজ নিয়ার অ্যাবাউট 2019-এর দিকে, কোভিডের আগে। এরপরে আমার আর কাজ করা হয়নি, বাট স্টিল উই টক এভরি আদার ডে। হ্যাঁ, কী অবস্থা, কী করিস, কী হচ্ছে না হচ্ছে। সো ইটস জাস্ট লাইক দ্যাট। এবং জিতের সাথেও সেম, জিতের সাথে আমি লাস্ট কাজ করেছি 2017-18-এর দিকে। সাকিবের সাথে আমি লাস্ট একটা বিজ্ঞাপন করেছি। সো উই হ্যাড আ ভেরি গুড রিলেশনশিপ অফ ওয়ার্ক সবার সাথে, অ্যান্ড ইটস এ ভেরি হেলদি রিলেশনশিপ। নায়ক থেকে বলো তো কোথায় যাব? নায়িকা? আই নিউ ইট, কাম অন, ব্রিং ইট অন। কোন নায়িকা তোমার সবচাইতে ভালো লাগে? বাংলাদেশের কোন নায়িকা?
আমি জানতাম আমি পূর্ণিমা। ছাড়া না না, তোমার ফ্যান হওয়ার জন্য তো আই ডোন্ট, ইউ আর ন্যাশনাল ক্রাশ। মানে দ্য থিং ইজ, আমার মনে, আমি একটা আমি ফানি ছাড়া- কথা বলি প্লিজ, আই হ্যাভ আচ্ছা, বলো। সো আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে কামিং সুন। হ্যাঁ, আমার মনে হয় সেই সময় তুমি তোমার পেজে কোনো একটা ছবি আপলোড দিয়েছো সুন্দর দেখে আর কি। আচ্ছা। ওখানে কমেন্ট বক্সে একজন লিখছে, আপনি লিখলেন কামিং সুন, পূর্ণিমা আপু ছবি আপলোড হয়ে গেল 1 মিনিটে এত হাজার লাইক। আমার না ওইটা দেখে আমি বললাম, আচ্ছা তাই তো, আপু একটু দেখি তো। পরে আমি তোমার প্রোফাইলটা মানে তোমার পেজটা স্টক করলাম। I was seeing that people love you so much. I mean, like, it's a blessing. মানে Alhamdulillah. this, you know, the Queen of Heart crown goes to you. মানে and it's not a joke that তুমি আমার সামনে বসে আছো দেখে, বা তুমি আমার বন্ধু দেখে আমি তোমাকে বলছি। I genuinely like you and I genuinely appreciate, because ওই যে আমি তোমাকে একটু আগে কথা বলছিলাম যে সবার জার্নি তো সবসময় একরকম থাকবে না, but still becoming the queen in your own world, that's something to learn. থ্যাংক ইউ। তারপরও আমি জানতে চাইবো, আমি অপশন দাও আমি ছাড়া, আচ্ছা অপশন দিচ্ছি। মনে করো, আচ্ছা আমাদের গ্রুপে, আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা আমি এর আগে মিম থাকতে বলেছি, মাহি থাকতে বলেছি, কারণ মিম আর মাহি আমাদের সেই লাকি 7, হ্যাঁ সেই গ্রুপটার নাম আমাদের সেই গ্রুপে আছে। মিম, মাহি গ্রুপ থেকে নিলাম দুজনকে, আর হচ্ছে অপু বিশ্বাস। তুমি এই তিনজনের মধ্যে কার কাজটা ভালো লাগে? অভিনয় হোক বা কাজ হোক, অনেক সময় আছে না যে তাদের ডান্স দেখছি বা কোনো একটা গান দেখছি। Actually, everybody is very different in their aspects. Man, to be respectful to everyone. I mean, like, Meme is a very beautiful looking girl, or মানে she's a very much of a model kind of a মানে thing we have in our country. মাহি আবার যে জিনিসটা, ওর একটা ডিফারেন্ট ইমেজ আছে, ওর যেরকম মানে একটা 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 গার্ল নেক্সট ডোরও ব্যাপার আছে, আবার একটা মানে সব মিলিয়ে আর কি, শি ইজ লাইক আ খিচুড়ি ভার্সন অফ অল দি গুড ও এলিমেন্টস। তো খিচুড়ি রান্না করেও ও বেড়াচ্ছে। হ্যাঁ, ও হ্যাঁ, ও তো খিচুড়িও রান্না করে মাহি, এটা আমি বলি না। সরি মাহি, এটা আমি বলেছি, কারণ তুমি ড্রয়িং রুমে বসে কেন খিচুড়ি রান্না এটা করছিলা? ইজ আ লেজিট কোয়েশ্চেন। সিরিয়াসলি এটা আমি জানি না। হ্যাঁ। এটা আমরা গ্রুপেও লিখেছি না যে কেন? কেন ও ড্রয়িং রুমে। আচ্ছা, এনিওয়েজ ইটস হার লাইফ, হ্যাঁ। শি ক্যান ডু হোয়াট এভার শি ওয়ান্টস টু। অপু বিশ্বাস যেরকম, আই থিঙ্ক শি ইজ আ ভেরি মাচ গুড ইন ম্যাস অডিয়েন্স। তো এরকম মিলান, আবার তিশা আপু যেরকম একটা ডিফারেন্ট অর্ডার অফ কাজ করে। তারপর আর কে আছে, এই তো আই থিঙ্ক উই অল হ্যাভ, আমরা জানি আমরা স্বস্বক্ষেত্রে নিজেরা নিজেদের কাজটা আমরা গুছিয়ে নিয়েছি, আমরা বুঝিয়ে নিয়েছি, এবং অডিয়েন্সও কিন্তু সেভাবেই একজন একজনকে ফলো করে। সো ইয়া, আই লাইক অল অফ দ্যাম, বিকজ অনেস্টলি আমার একটা জিনিস খুব বিশ্বাস করি যে আমরা যদি একটা মেয়ে আরেকটা মেয়েকে আপলিফট না করি, আরেকজন এসে কিন্তু করবে না। সো ইটস আ স্মল ইন্ডাস্ট্রি অ্যান্ড আমরাই আছি কয়েকজন, সো উই হ্যাভ টু হোল্ড ইচ আদার হ্যান্ড অ্যান্ড টেক ইট ফরওয়ার্ড। আচ্ছা, এখন তোমার বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই। আমি লাস্ট, সত্যি কথা বলতে, অক্টোবর নভেম্বর এই পুরো মাসটা জুড়ে আই ওয়াজ ওয়ার্কিং অন দিস সং, এবং এটা আসলে সবাই তো 3 মিনিটের একটা গান দেখে ফেলে, বাট এটার ব্যাক স্টোরি ইট টেক আ লট অফ টাইম, এবং আমার পরীক্ষাও চলছিল। সো সব কিছু মিলিয়ে আই হ্যাড আ টাইট স্কেডিউল। ইনশাল্লাহ ফ্রম নেক্সট, মানে এই নেক্সট উইক, কাপল অফ উইকসের মধ্য থেকে আমরা বঙ্গবন্ধু শুটিং আবার রিজিউম করছি, তো বঙ্গবন্ধু বায়োপিকের, এবং দেন বিবাহ অভিযান 2। আচ্ছা। ইয়েস, আমরা একদম মানে কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি যদি তোমার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তাহলে বলতে পারো। ভক্তদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ, বরাবরের মতন অনেক ভালোবাসা দেওয়ার জন্য সবসময়, এবং আমরা যে কাজগুলো করি আপনাদের জন্য করি, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য করি। সো আমাদের সাপোর্ট করবেন, আমাদের সহযোগিতা করবেন, সো দ্যাট উই ক্যান গিভ ইউ মোর গুড ওয়ার্ক। ইয়া, দ্যাটস ইট। হ্যাঁ, মাস্ক পরুন দয়া করে, এখনও কোভিড যায়নি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, যতটা সম্ভব পরিবারের সাথে থাকুন, স্টে সেফ। অনেক 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 বেশি ধন্যবাদ তোমাকে মমতাজ মেহেদী পূর্ণিমার আলোতে তোমার মূল্যবান সময় দেবার জন্য, আমার শোতে আসবার জন্য। আশা করি ভালোই লাগছে, কারণ আমরা যে টাইপের কথা বলি সেটা ধারে কাছে আমরা ছিলাম না, আমরা খুবই ভদ্র নম্র ভাবেই ছিলাম। আমরা তাই ও নো, প্লিজ ডোন্ট টেক এনিথিং এলস। আমরা তাই অনেক ভালো এবং ভদ্রমী এবং খুব পজিটিভ। নাও, থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা আপু, ইটস অলওয়েজ মাই প্লেজার। অনেক ধন্যবাদ নুসরাত ফারিয়া। শেষ হয়ে গেল আমাদের আজকের মমতাজ মেহেদী পূর্ণিমার আলো। আশা করি আগামীতে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন দেশ টিভির পর্দায়।